হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় আইএসসি 2025 ছাত্রছাত্রীদের একটা ইম্পর্টেন্ট গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর। আমরা কিন্তু এর আগে আমাদের এই চ্যানেলে তাসের ঘরের এক্সপ্লানেশন ভিডিও দিয়েছি, এর অবজেক্টিভ টাইপ প্রশ্নের ভিডিও দিয়েছি, প্রশ্নোত্তরের ভিডিও দিয়েছি, কিন্তু তবুও আজকে আমি এই গল্পটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার বিশেষ কারণ হচ্ছে এই গল্পটা কিন্তু 2025-এ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প, যেখান থেকে তোমরা প্রশ্ন পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে। যাই হোক, আমরা এই ভিডিওতে তোমাদের এই গল্পটার একটা সম্যক ধারণা যেমন দেব, খুব সংক্ষেপে তোমরা গল্পটা সম্পূর্ণভাবে জানতে পারবে এবং এমনভাবে তোমরা এখান থেকে আমার কাছ থেকে আজকে গল্পটা শুনবে যে এবং বিশ্বাস নেই বলতে পারি তোমরা সমস্ত প্রশ্নের উত্তরই লিখে আসতে সক্ষম হবে। তাই সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। যারা এক্সপ্লানেশন ভিডিও দেখার সময় পাওনি তাদেরও আমি জোর দিয়ে বলতে পারি শুধুমাত্র এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। প্রথমেই আমরা বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ, যেখানে সেই গল্প গ্রন্থ থেকে এই ছোট গল্পটা নেওয়া হয়েছে, অর্থাৎ উৎস বললে তোমরা সেই উত্তরটাই লিখবে। তাসের ঘর খুব বিখ্যাত একটা ছোট গল্প, যে গল্পে মূলত তিনটে প্রধান চরিত্র আছে। নায়িকা চরিত্র হিসাবে শৈল, যে গল্পের একেবারে কেন্দ্রে অবস্থান করছে, কেন্দ্রীয় চরিত্র বলতে পারি। নায়ক চরিত্র হচ্ছে শৈলর স্বামী অমর, আর হচ্ছে আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে শৈলর শাশুড়ি। এছাড়া এ গল্পের আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র, আমরা তাকে গুরুত্বপূর্ণই বলবো কারণ তিনি না থাকলে এ গল্পের শেষ সীমানায় বোধহয় আমরা পৌঁছাতাম না। তিনি হচ্ছেন শৈলর বাবা মহেন্দ্রবাবু। এছাড়া যে চরিত্রগুলোকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অমর, সেই গল্পের নায়ক চরিত্র। অমর ছাড়া গল্পের অন্যান্য যে চরিত্র সেটা হচ্ছে অমরের ছোট বোন গৌরী। এরা গল্পে খুব ইম্পর্টেন্ট চরিত্র বা একেবারে প্রধান চরিত্র না হলেও এরা না থাকলেও কিন্তু গল্প সমাপ্ত করা যেত না বা গল্প ত্বরান্বিত করা যেত না। যাই হোক, এগিয়ে নেওয়া যেত না গল্পটাকে। যাই হোক, সেই চরিত্রগুলো হচ্ছে গৌরী, যে অমরের ছোট বোন, শৈলর ননদ। আছে অমরের শ্যালক, অর্থাৎ শৈলর দাদা। আছেন শৈলর মা, অর্থাৎ অমরের শাশুড়ি। এরপরে আছেন হচ্ছে পাড়ার কলকাতা প্রবাসী হরেন্দ্রবাবুর বাড়ির কিছু মহিলারা, যারা বেড়াতে এসেছিলেন। এই হচ্ছে চরিত্র। এবার যে মূল গল্পের যে বিষয় সেটা হচ্ছে শৈলকে কেন্দ্র করে। আমরা এই গল্পে দেখব যে শৈল একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ, মানে গৃহবধূ। সে তার স্বামী কলকাতায় থাকে কর্মসূত্রে, সপ্তাহে একবার বা কোনো একটু দেরি করে হলেও তার স্বামী মাঝে মাঝে বাড়িতে আসে, গ্রামে আসে। আর তার পরিবারে আছে তার শাশুড়ি, ননদ এবং দেওর। দেওর সম্পর্কে অবশ্য আমরা খুব সামান্য তথ্য জেনেছি, সে অন্য কোথাও থাকে কি না সেটা আমরা পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু দেওর আছে তার পরিবারে, এটুকু আমরা জানি। আর এই শৈলর যদি স্বভাব সম্পর্কে আমরা বলতে চাই তাহলে শৈল অত্যন্ত ভালো গৃহবধূ, কর্মনিপুণা, মানে গৃহকর্ম নিপুণা, একেবারে সুন্দরী, প্রচণ্ড ফর্সা, কর্মচঞ্চল এবং সব থেকে বড় যে গুণ তার, সে অত্যন্ত শ্রদ্ধাশীল। গুরুজনদের সে অত্যন্ত শ্রদ্ধা করে কথা বলতে জানে। শাশুড়ি তাকে যদি 5 কথা শুনিয়েও দেয় সে কিন্তু 7 চড়ে রা করে না। শাশুড়ির মুখে মুখে কথা বলা তো দূর অস্ত। এর প্রমাণ আমরা পেয়েছি, সে কথায় আমরা আসছি পরে। এই হচ্ছে শৈলর বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য। কিন্তু শৈলর একটা দোষ ছিল বা একটা খারাপ দিক ছিল, যে খারাপ দিকটার জন্য আমরা গল্পটাকে পেয়েছি। সেটা কি, এই শৈল অত্যন্ত বাড়িয়ে বলে। সে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি সম্পর্কে বাড়িয়ে বলে, আবার বাপের বাড়িতে শ্বশুর বাড়ি সম্পর্কে বাড়িয়ে বলে। শ্বশুর বাড়িতে বাপের বাড়ি সম্পর্কে বাড়িয়ে বলতে গিয়ে সে এক অনাসৃষ্টি কাণ্ড ঘটালো, ভেঙে পড়লো তার সুখের সংসার তাসের ঘরের মতো। আবার বাপের বাড়িতে গিয়ে আরও একটা মিথ্যে আরও বানিয়ে বলার প্রবণতার জন্য সেই তাসের ঘর কিন্তু আবার পুনরায় গড়ে উঠল। এই হচ্ছে শৈলর চরিত্র। সেই শৈলর যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেদিক থেকে শৈলকে কিন্তু আমরা দোষারোপ করতে পারবো না। এটা একটা সাধারণ পরিস্থিতি এবং এটাকে একটা মনোরোগ বৈশিষ্ট্য বলা যেতে পারে, যে মিথ্যে বলা, অকারণ মিথ্যে বলা। কিন্তু সেই মিথ্যে মানুষের বিশেষ কোনো ক্ষতি করে না,
কিন্তু এক্ষেত্রে সামান্য একটা ক্ষতি অবশ্যই শৈলর পরিবারে এসেছিল, সেই কারণেই হয়তো শৈল লঘু পাপে গুরুদণ্ড পেয়ে গিয়েছিল। যাই হোক, আমরা পেয়েছি শৈলর স্বামী অমরকে। অমর কলকাতায় থাকে কর্মসূত্রে, সে ব্যবসা করে এবং সে মাঝে মাঝে বাড়িতে আসে। সে অর্থের দিক থেকে কিন্তু অত্যন্ত হিসেবি, সেটা আমরা বুঝতে পারবো কখন না অমর যখন রিক্সাওয়ালার সাথে বচসায় জড়িয়ে পড়ছে। 3 আনার জায়গায় 2 আনা দেবে, সে 1 আনা সে বাঁচিয়ে চলতে চায়। এই যে তার একটা প্রবণতা, তার রিক্সাওয়ালার সাথে যে ঝগড়া, তাতে বোঝা যায় সে অত্যন্ত হিসেবি, সে হিসাব করে চলতে ভালোবাসে। সে মাকে অত্যন্ত ভালোবাসে, মায়ের কথা সে বিশ্বাস করে, মায়ের প্রতি শ্রদ্ধাশীল, সেটাও আমরা পরিচয় পাই মায়ের কথায়। এক কথায় মা যখন তার স্ত্রী সম্পর্কে তাকে কিছু বলেছে, সে কথায় আমরা অবশ্যই আসবো, তখন সে কিন্তু সেই কথায় একভাবে বিশ্বাস করে নিয়েছে। কপাল মানে দেওয়ালে কপাল ঢুকেছে, শৈলকে শাস্তি দিয়েছে। আবার পরবর্তীকালে তার মায়ের আদেশেই সে কিন্তু শৈলকে ফিরিয়ে আনতে চলে গেছে তার শ্বশুর বাড়িতে, মানে শৈলর বাপের বাড়িতে। এই হচ্ছে অমর চরিত্র। এরপর যে ইম্পর্টেন্ট চরিত্র সেটা হচ্ছে শৈলর শাশুড়ি। শৈলর শাশুড়ি আর 5টা তৎকালীন শাশুড়ির মতোই কিন্তু বেশ সংসারটাকে ধরে রাখার ক্ষমতা রাখেন, কিন্তু তার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তিনি কিন্তু অর্থপ্রিয় নন। তিনি সংসারের অর্থকে আঁকড়ে রাখেন তা একেবারেই না, তিনি সংসারটাকে খুব ভালোবাসেন। তাই তিনি সিন্দুকের চাবি পুত্রদের দিয়ে বাসন কোষণের চাবি নিয়ে বেঁচে আছেন। অর্থাৎ তিনি বাসন অন্তঃপ্রাণ, রান্নাঘর অন্তঃপ্রাণ, সংসার অন্তঃপ্রাণ। তিনি তার ছেলে মেয়ে নিয়ে, ছেলে বউ নিয়ে সবাইকে নিয়ে সুখে আছেন। পাশের বাড়ির প্রতিবেশীরা যখন ছেলের বউয়ের সাথে শাশুড়ির প্রচণ্ড ঝগড়া হচ্ছে, শাশুড়ির মুখে মুখে বৌমা কথা বলছে, তখন তা দেখে শাশুড়ি কিন্তু স্বস্তির আশ্বাস ফেলেছেন, অমরের মা স্বস্তির আশ্বাস ফেলেছেন। কেন? তার বৌমা ভালো হয়েছে। সে মুখে সাত চলে রা করে না, তার মুখের দিকে চাইলেই তার মায়া হয়, দুটো কথা শোনাবেন কি। অর্থাৎ শৈলর গুণাগুণ সম্পর্কে তার শাশুড়ি কিন্তু সার্টিফিকেট তাকে দিয়ে দিচ্ছে। আবার এই শাশুড়িকেই আমরা দেখবো অত্যন্ত রেগে যেতে শৈলর প্রতি। কেন রেগে যাবেন? কারণ তাদের পরিবারের একটা কি বলবো, পরিবারের যে বৈশিষ্ট্য, একটা যে সুনাম, সেই সুনামের জায়গায় আঘাত করবে শৈল। এইবার আমরা সরাসরি চলে আসবো গল্পে, তা না হলে গল্পটার বিষয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আমরা গল্পের শুরুতেই দেখছি যে শৈলর বাড়িতে কিছু প্রতিবেশী আসছে। কারা না? হরেন্দ্র বাবুর বাড়ির মেয়েরা, তারা কলকাতায় থাকেন, গ্রামে এসেছেন, এবার প্রতিবেশীর বাড়ি বেড়াতে এসেছেন। গল্প শুনে বোঝা যাচ্ছে যে শৈলর সাথে তারা পরিচিত নন এবং নতুন বউ অমরের বউকে তারা দেখতে এসছেন। 1 বছর হয়েছে শৈলর বিয়ে হয়েছে, শৈলকে তারা দেখেননি, প্রথম দেখতে এসছেন। আমরা দেখছি সেখানে অমর শখ করে কিছু চায়ের পেয়ালা সেট কিনে এনেছিল। সেই সেট থেকে একটা কাপ হারিয়ে গেছে, যেটা গৌরী খুঁজে পাচ্ছে না। গৌরী আগেই বলেছি অমরের বোন, ছোট বোন, সে খুঁজে পাচ্ছে না। মা তাকে দোষারোপ করছে চোখে দেখতে পায় না বলে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে শাশুড়ি যখন চিৎকার করে বলছে যে চায়ের কাপের সেটটা থেকে কাপটা কোথায় গেল, তখন কিন্তু শৈল একেবারে নতজানু হয়ে স্বীকার করেছে ও আমিই ভেঙে ফেলেছি। অর্থাৎ ভুল করলে, দোষ করলে স্বীকার করার ক্ষমতা কিন্তু শৈলর আছে। যাই হোক, এরপরে আমরা দেখেছি সে সিঙ্গারা বানাচ্ছে মাছের পুর দিয়ে, এবং সেখানে সে শ্বশুর বাড়ির সামনে বাপের বাড়ির প্রশংসা করছে। কি প্রসঙ্গে? সে বলছে তার বাবার কথা। তার বাবা নাকি এই সিঙ্গারায় হিং ছাড়া একেবারেই খেতে পারেন না, হিং খুব ভালোভাবে দিলে তবে তার ভালো লাগে খেতে। তখন শৈলর যে শাশুড়ি বলেছেন, তোমরা এলাহাবাদে থাকো, ওখানে হিং পাওয়া যায় ভালো, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, আমরা গ্রামে থাকি। তখন শৈল বাপের বাড়ির প্রশংসা করতে গিয়ে বলে যে তার ওখানেও হিং পাওয়া যায় না, এলাহাবাদে সে থাকে, এলাহাবাদে তার বাপের বাড়ি, সেখানেও কিন্তু হিং পাওয়া যায় না। কাবুল থেকে কাবুলিওয়ালারা আসে এবং তার বাবার কাছ থেকে ধার নেয় এবং সেই সুবাদে বাবাকে তারা হিং, কাজু, পেস্তা এটা ওটা দিয়ে যায়। কিন্তু আমরা নর্মালি কি জানি, সাধারণত আমরা জানি যে কাবুল থেকে যারা আসে কাবুলিওয়ালারা, তারা কিন্তু এদেশের মানুষকে ধার দেয়। এবং রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প কিন্তু তার বড় স্বাক্ষর। কিন্তু শৈল বলছে তার বাবা কাবুলদের ধার দেয়। কথাটা অবিশ্বাস্য হলেও শাশুড়ি কিন্তু তার সাথে কোনো রকম বচসায় জড়িয়ে পড়েননি, হয়তোবা তার ধারণাও নেই এই বিষয়টা সম্পর্কে। এরপরে আমরা দেখেছি শৈলকে, সে যখন শাড়ি পরছে, কাপড় পরছে,
তখন তার ননদ তার গায়ের রং সম্পর্কে প্রশংসা করেছে, গায়ে মানে একেবারে আলতার মতো সুন্দর রং, তার গায়ের রং একেবারে দুধে আলতার রং। তখনও কিন্তু শৈল প্রশংসা করেছে তার বাপের বাড়ি। সে বলেছে আমার আর কি গায়ের রং, যদি আমার ভাই বোনদের দেখতে তাহলে বুঝতে। অর্থাৎ বোঝা যাচ্ছে প্রতি কথায় শ্বশুরবাড়িতে বাপের বাড়ির প্রশংসা করছে। এরপর যখন হরেনবাবুর বাড়ির স্ত্রীরা এসেছে, তারা সুন্দরী যে শৈল তাকে দেখে প্রশংসা করছে, তখন শৈলকে পড়াশোনার কথা জিজ্ঞেস করে। এখানে কিন্তু একটা প্রতিবেশীর স্বভাব বৈশিষ্ট্য ফুটে উঠেছে গল্পে। কি না, যখনই দেখছে শৈল সুন্দরী, তার শাশুড়ি তাকে প্রশংসা করেছেন, সে ভালো মেয়ে, সে গৃহকর্ম নিপুণা, সুন্দরভাবে সে সংসারটা করছে, তখনই কিন্তু একটা হিংসার রেশ আমরা দেখতে পাই। শৈল যখন বলছে যে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা সে ঘরেই করেছে তার দাদার কাছে, এবং কলেজের পড়াশোনাটা সে করেছে বলে জানায়নি, তখনই কিন্তু হরেনবাবুর বাড়ির স্ত্রীলোকটা বলছে এখন কলেজে না পড়লে মেয়েদের বিয়েই হচ্ছে না, মানে একটা হিংসার আভাস। বলেই তারা কি বলছে যে আমাদের বাড়ির বউরা সব কলেজে পড়ছিল, বিয়ের পর আমরাই ছাড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমরা শৈলকেও বলতে শুনি সেও কলেজের কোর্স কিছু কিছু করেছে। এইখানে আমরা দেখছি যে শৈল বলছে তার দাদা সম্পর্কে কিছু কথা। তার দাদা নাকি অত্যন্ত মেধাবী, বই ছাড়া কিছু বোঝে না, সে বিদ্যায় পারদর্শী, সে সবসময় বই নিয়ে থাকতে ভালোবাসে, সে বাবার ব্যবসা একেবারে দেখতে চায় না। আর বাড়ি সম্পর্কে সে বলতে গিয়ে বলেছে তারা, মানে ডাইরেক্ট সে বলেনি তারা অত্যন্ত ধনী, কিন্তু সে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে তারা অত্যন্ত ধনী। কারণ সে বলেছে দাদারা যখন বাবাকে বলে যে সব বাড়িগুলো ভাড়া দিয়ে এভাবে খোলার ঘরে থাকলে তাদের ভালো লাগছে না, বাবাকে বলতে, মাকে বলছে, অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের অনেকগুলো বাড়ি আছে, অর্থাৎ তাদের অর্থের দিক থেকে তারা অত্যন্ত ধনী, এটা বোঝা যাচ্ছে। এরপর কিন্তু শৈল বলেছে যে তার দাদার যে স্বভাব, সে সিগারেট বিড়ি কিচ্ছু খায় না, কোনো নেশা নেই, এসব বলেছে। এবং বাবা সম্পর্কে বলেছে সে একেবারে মাটির মানুষ, তার মধ্যে কোনো বিলাসিতা নেই, দাদা মানে সেই কারণেই সে খোলার বাড়িতে বাস করছে। ছেলেরা বিলাসী হয়ে যাবে বলে নতুন কোনো বাড়ি টাড়ি করে না, এবং মানে নতুন তাদের ভালো বাড়ি থাকতেও সেখানে যায় না, এবং মোটর গাড়ি কেনেন না তিনি। এই হচ্ছে তার বাবা। কিন্তু এইখানে সে থেমে যায়নি। এখানে যখন আমরা দেখছি যে প্রতিবেশী স্ত্রী তার শাশুড়িকে খোঁচা দিয়ে বলছে যে তাহলে ছেলের তোমার ভালো ঘরে বিয়ে হয়েছে, একেবারে তোমাদের চেয়ে ভালো ঘর, এই যে তোমাদের চেয়ে ভালো ঘর, এখানেই আঘাত পেল শৈলর শাশুড়ি। আমাদের লেখক বলছেন যে বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় যে কার আঘাত লাগে সেটা বোঝা খুব মুশকিল। ঠিক সেভাবেই শাশুড়ি যখন আঘাত পেয়েছে তখন তিনি বলছেন যে কীরকম ভালো ঘর আমি জানি না, 1 বছরেই দুধের মেয়ের বিয়ে হয়েছে, একবারও তো খোঁজ খবর নিল না, কোনো তত্ত্ব তল্লাশ নেই, কিছুই নেই। তখন শৈল বলেছে আমার বাবা খুব বড় মনের মানুষ, যা একবার হাতে করে দান করেন তার ফিরিয়ে নেন না যতক্ষণ না তারা নিজেরা গিয়ে দিয়ে আসেন। অর্থাৎ খুব বুদ্ধিমতী যে শৈল সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, তার ঠোঁটের গোড়ায় কথা লেগে থাকে, এবং সে প্রয়োজন হলে যে কোনোভাবে তার বাড়ির লোককে কিন্তু সম্মান বাঁচানোর চেষ্টা করে। সে সম্মান বাঁচিয়েছে তার বাবার এখানে বাড়ির প্রতিবেশীদের কাছ থেকে। এরপরে সে যখন শাশুড়ির সাথে একটু সামান্য হলেও কথা হচ্ছে প্রতিবেশী, সেই সময় সে বলেছে যে বাবা তো টাকা চাইলেই দেন, তার স্বামী যখনই চাইছেন 50, 80, 100। আর এই কথাতে শৈল শাশুড়ি প্রচণ্ড আঘাত পায়। প্রতিবেশীরা অবাক হয়ে যায় যে তুমি হয়তো জানো না, তোমার ছেলে হয়তো নেয়, এই কথা শৈল শাশুড়িকে কিন্তু প্রচণ্ড আঘাত করে। এরপরে আমরা দেখেছি পাড়াময় এই কথা, গ্রামের ব্যাপার, একটা ছোট্ট কথা, ছোট্ট ঘটনা কিছু ঘটলে সহজেই এটা রটে যায়। শৈলর মায়ের শাশুড়ির কানেও সেরকম আসছে যে প্রতিবেশীরা আলোচনা করছে তাদের সম্পর্কে, সে রাগে পুত্রবধূর সাথে কথা বন্ধ করে দিল। এরপরেই দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে অমর বাড়ি ফিরছে। প্রথমেই তার রিক্সাওয়ালার সাথে বচসা, ওপর ঘর থেকে শৈল দেখতে পেয়ে শুনতে পাচ্ছে সেগুলো, শৈল তো কাঁপছে, সে মনে মনে ভাবছে স্বামীকে কিছু বলে দেবে। এর আগে সে চিঠিতেও স্বামীকে জানাতে চেয়েছিল, কিন্তু সে একবারও জানাতে পারেনি তার এইসব কথা। এরপর স্বামী যখন এসে দাঁড়ায় এবং মাকে বলে যে আজকের দিনটাই খারাপ, প্রথমেই 50 টাকা তার মার হয়ে গেছে, কিছুভাবে চোট হয়ে গেছে, আর একানা আবার রিক্সাওয়ালা বেশি করে নিল, ট্রেন ফেল করেছে, তখন সঙ্গে সঙ্গে শাশুড়ি জানায় তোমার অসুবিধে কি, তাতে বড়লোক শ্বশুর আছে, তার থেকে চেয়ে নেবে 50, 80, 100। এ কথায় অবাক হয়ে যায় অমর। কি হয়েছে? অমরের মা জানায় যে তোমার
স্ত্রী এই কথা প্রতিবেশীদের সামনে বলেছে। সঙ্গে সঙ্গে অমর মাথা করতে থাকে দেওয়ালে এবং বলে যে ও যদি বাড়িতে থাকে আমি জলস্পর্শ করব না। লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল বলে লিখেছেন লেখক। এখানে লেখক বলছেন যে এই যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটায় অবশ্যই মানহানি হয়েছে পরিবারে, কিন্তু শৈলকে মানিয়ে নেওয়া যেত, কারণ শৈলর যে ভালো গুণগুলো আছে তাতে করে কিন্তু এই সামান্য দোষটা চাপা পড়ে যায়। কিন্তু আমাদের সংসারে এমনই একটা সংসার, আমাদের এই যে আমি পরে শেষের দিকে আসবো এই কথায়, যে এই আমাদের আজকের দিনেও এই গল্পটা কোন দিক থেকে প্রাসঙ্গিক সেটা বলবো। এক্ষেত্রে আমার গল্পটা আগে শেষ করা প্রয়োজন। যেটা হচ্ছে এরপরে কি হলো, যে অমর তার ছোট ভাইকে দিয়ে শৈলকে বাপের বাড়ি পাঠিয়ে দিল, বলে পাঠালো ভাই যেন জলস্পর্শ না করে। শৈল আর কি করে বেচারা, সে বাড়ি গেছে। মা হঠাৎ করে তাকে দেখে অবাক হয়ে গেছে। শৈল হাসি মুখে বলেছে দেখতে এসছে, আসতে পারে না বাড়ির মেয়ে। এরপরে যখন তার দেওর বাড়ি অবধি আসেনি তখন সে শ্বশুর শাশুড়িকে তার বাবা মাকে জানিয়েছে যে কি না, তার দেওর এখন সিমলায় যাচ্ছে, সিমলা থেকে একটা চিঠি নিয়ে সে কলকাতায় যাবে এবং এই কাজের জন্য সে ফেরার পথেও আসতে পারবে না। সে আসল ঘটনা চেপে গেছে, বলেনি। কিন্তু যখন 2 মাস কেটে গেল, শৈলর শ্বশুর বাড়ি থেকে কোনো খবরাখবর নেই, তখন কিন্তু বাড়ির লোক অত্যন্ত চিন্তায় পড়েছে শাশুড়ির কথায়। তখন শৈলর বাবা, শাশুড়ি মানে অমরের শাশুড়ি, শৈলর মায়ের কথায় শৈলর বাবা তখন একটা চিঠি লিখলেন তার বেয়াইকে, অর্থাৎ কাকে, যে বেয়ানকে, অমরের মাকে। এবং সেই চিঠিটা হচ্ছে এই গল্পের একটা বিশেষ বিষয়। এই চিঠি কিন্তু গল্পের মোড়কে ঘুরিয়ে দিল এবং তাদের মধ্যে আবার মিলন ঘটিয়ে দিল। সেই চিঠিতে দেখা গেল কি, শৈল এখানে বলেছে যে তাদের কলকাতায় বাড়ি হচ্ছে। এ কথা শুনে তার বাবা অত্যন্ত খুশি হয়েছেন। আমি একটু স্কিপ করে গেছি, আমরা দাদা প্রসঙ্গে বলিনি। আমরা দেখছি যে দাদা যখন ঢুকছে সেই দাদা সম্পর্কেও কিন্তু শৈল বাড়িয়ে পড়েছিল। যে দাদা সম্পর্কে বলেছিল সে একেবারে নেশাভান করে না, সে শৌখিন জামা কাপড় পরে না, শুধুমাত্র হাঁটু পর্যন্ত খদ্দরের ধুতি পরে, তৎকালীন বাঙালি সমাজের সাধারণ মানুষের পোশাক যেটা সেরকম। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাইলাম যে খদ্দর ঠিকই, কিন্তু একেবারে শৌখিন পাড়ের ধুতি সে পরে আছে, মুখে তার গোল্ড ফ্লেক্স সিগারেট এবং হাতে মাছ ধরবার জিনিসপত্র। অর্থাৎ আমরা জানি মাছ ধরে কারা, সাধারণত যার কোনো কাজকর্ম নেই সে পুকুরে ছিপ ফেলে বসে থাকে, কারণ মাছ ধরতে গেলে কিন্তু অসীম সময় এবং অসীম ধৈর্যের প্রয়োজন। যে সময়টা পর্যাপ্ত না থাকলে কোনো মানুষের পক্ষে মাছ ধরা সম্ভব নয়। এখানে আমরা দেখছি শৈলর দাদা মাছ ধরতে গেছে, কাজে যার পুঁথি পড়ার এত শখ, যার বিদ্যা বা জ্ঞানান্বেষণের এত ইচ্ছা, সে আর যাই করুক মাছ ধরে সময় ব্যয় করবে না। আর তার কথাবার্তা সামান্য একদিন সে গেছে তাও নয়, সে কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে, কারণ শৈলের সাথে তার কথোপকথনই এটা আমরা জানতে পেরেছি। যাই হোক, এরপরে শৈলকে আমরা কিছু কথা বলতে শুনি দাদার কাছে, যে কলকাতায় তাদের বাড়ি হচ্ছে, কারণ তার দাদা বলে কলকাতায় তোদের বাড়ি হলে আমরা যেতে পারতাম, কারণ অত গ্রামে যাওয়া সম্ভব নয়। তখন সে বলে যে কলকাতায় বাড়ি হচ্ছে, এবার তুমি কেমন আসো দেখবো। এরপরে সে হাসতে হাসতে বলে যে গ্রামের বাড়িটাও তাদের পাকা হচ্ছে, অর্থাৎ নিজেদের সম্পর্ক অনেকটা উঁচু করে সে কথা বলেছে, অর্থাৎ শ্বশুর বাড়ির কথা সে বাপের বাড়িতেও বাড়িয়ে বলছে। অর্থাৎ সর্বত্র সে নিজের বাড়ির, নিজের প্রিয়জনদের ভালো সম্পর্কে একটু বাড়িয়ে বলে, প্রিয়জনদের সম্মান রক্ষাটাই তার কাছে বড়। আমরা এই স্থানে কিন্তু বুঝতে পারছি সে শুধুমাত্র বাপের বাড়িকে ভালোবাসছে, বাপের বাড়িকে বাড়িয়ে বলছে শ্বশুর বাড়িতে, তা কিন্তু নয়। সে বাপের বাড়িতে যেমন শ্বশুর বাড়ির মর্যাদাটা বাড়িয়ে তুলছে, ঠিক তেমন ভাবে শ্বশুর বাড়িতে বাপের বাড়ির মর্যাদাটাও সে বাড়িয়ে তুলছে। এটাই তার একটা রোগ। এটাকে একটা বিশেষ মনোবিকলনগ্রস্ত কিছু একটা, বিকরগ্রস্ত কিছু একটা সমস্যা বলা যেতে পারে। এটা কিন্তু খুব সাধারণ তা নয়। যাই হোক, কিন্তু এটাকে এতটা বেশি শাস্তিযোগ্য আমরা বলতে পারি না। এটাকে আমরা শুধরে নিতে পারি, তার সাথে কথা বলে তাকে ভালোভাবে বুঝিয়ে, সেটা আমরা করতে পারি। কিন্তু তা না করে তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে, বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা একেবারে তার সাথে কোনো যোগাযোগ রাখা হয়নি, এটা একটু বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, এবার সেই চিঠি পড়ে শাশুড়ি জানতে পারছেন এইসব কথা সে বাড়িতে বলেছে। এমনকি তার দেওর সম্পর্কেও সে বলেছে, শৈলর দেওর সম্পর্কে, যে সে পরীক্ষায় কিছু নম্বরের জন্য প্রথম হতে পারেনি। এবং তাদের বাকি কথা শুনে শাশুড়ির মন গলে গেছে। যে শাশুড়ি শৈল সম্পর্কে ভীষণ রেগেছিল, সে যখন জানতে পারছে যে শৈল তাদের বাড়িকেও উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে তুলেছে তার বাপের বাড়িতে গিয়ে, তখন কিন্তু তার খুব আনন্দ হয়েছে এবং সে শৈলকে এক নিমেষে ক্ষমা করে দিতে পেরেছে। এখানে আমরা শাশুড়ির একটা গুণই দেখতে পেয়েছি, কারণ তিনি বুঝতে পেরেছেন যে শৈল কিন্তু শুধুমাত্র তার শ্বশুর বাড়িকে লাঞ্ছনা
দেওয়ার জন্য বা শ্বশুরবাড়িকে অপমান করার জন্য কথাগুলো বলেনি। সে কিন্তু ওরকমভাবে বাপের বাড়িতেও শ্বশুরবাড়িকে বাড়িয়ে বলেছে, কাজেই তাকে ক্ষমা করে দেওয়া যায় সেটা শাশুড়ি বুঝতে পেরেছে এবং সেই কারণে অমরকে সে পাঠিয়ে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি অমর এসছে একটা বিশাল বড় মাছ নিয়ে এবং শেষে সে বলছে যে চিঠি লিখে দিয়েছিল শৈলতাকে যে একটা বড় মাছ যেন সে নিয়ে আসে, বড় সড়ো মাছ, কারণ সে দাদাকে বলেছে বা বাড়িতে বলেছে তাদের অনেকগুলো পুকুর আছে, কিন্তু একটা পুকুরও তাদের গ্রামে কিন্তু নিজেদের নেই। এবং এই কথা শুনে অমর অবাক হয়েছে, কি ব্যাপার এগুলো। তারপর একটা মুক্তোর মালা, মানে একছড়া মুক্তোর মালা, আমি বলেছি এখানে অনেক মুক্তোর মালা পাওয়া যায়, এই যে বিষয়গুলো অমর অবাক হয়ে গেছে। শৈল তখন স্বামীর সামনে আর কোনো উত্তর দিতে পারেনি, অঝোর ধারায় বালিশে মুখ চেপে কেঁদেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে স্বামীর কাছে সে মুখ খুলে বলতে পারেনি, মানে শৈল নিজেই মনে মনে তার অপরাধটা বুঝতে পারে, কিন্তু সে প্রকাশ করতে পারে না সে অপরাধের ক্ষমা চাওয়াটা। মানে সে অপরাধী হিসাবে নিজেকে প্রমাণ করতে অসুবিধে নেই, কিন্তু আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, এই যে কথাটা এটা সে বলতে পারে না। অর্থাৎ সে ভীষণভাবে একটু চাপা প্রকৃতির মানুষ, এই দিক থেকে সে মনে মনে ক্ষমা প্রার্থী হতে পারে, কিন্তু ক্ষমা চাওয়াটা তার কাছে কঠিন। সেই কারণেই সে কিন্তু সেদিনও অমরের কাছে ক্ষমা চাইতে পারেনি আর শাশুড়ির কাছে ক্ষমা চাইতে পারেনি। মিথ্যের পর মিথ্যে বলে গেছে। এই মিথ্যের পর মিথ্যে বলতে বলতে কিন্তু ঘটনাটা আরও বিস্তৃত আকার ধারণ করেছে। এই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়। এখানে একটা জায়গায় আমি বলতে গিয়ে থেমে গেলাম, সেটা হচ্ছে আজকের দিনেও আমরা এই ধরনের গল্প কেন পড়ব, কেন প্রাসঙ্গিক এই গল্প। তার প্রথম কারণ হচ্ছে এই যে বিষয়টা শৈল করলো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন কিছু বাড়িয়ে বলছি, সামান্য বাড়িয়ে বলছি কারোর অনুপস্থিতিতে, সেটা ঠিক আছে যে প্রশংসা করছি, কিন্তু এমন কোনো কথা যেন আমরা না বলি যাতে যে মানুষটা সম্পর্কে বলছি সে আঘাত পায়, সে অপমানিত হয়। এক্ষেত্রে শৈলর কথায় কিন্তু তার শাশুড়ি আঘাত পেয়েছে, তার স্বামীকে অপমান করা হয়েছে, এটা শৈলর বোঝা উচিত ছিল। কিন্তু শৈল, ওই যে বললাম, মনোবিকারগ্রস্ত কিছু একটা সমস্যা, মনোবিকলনগ্রস্ত কিছু একটা সমস্যা, এটার জন্য সে করে ফেলেছে কাজটা। কিন্তু বাড়ির লোক তাকে চিনেছিল, তাকে বুঝতে পারতো যে সে প্রতি কথায় বাড়িয়ে বাড়িয়ে বলে, তার সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারতো, কিন্তু তারা তা করেনি, তারা একেবারে শাস্তি দিয়ে দিয়েছে। তার এই যে শৈল তার স্বামীর কাছে কাঁদছে শেষ পর্যন্ত। শৈল তার শাশুড়ির কাছে মন খুলে কথা বলতে পারেনি। স্বামী যদি তার সাথে কথা বলতো হয়তো সে পারতো, তার স্বামীও কিন্তু তার সাথে কথা বলেনি, সেও মায়ের কথা শুনে একেবারে সঙ্গে সঙ্গে তাকে শাস্তির বিচার করে দিয়েছে। কি ঘটেছে না ঘটেছে ভালোভাবে শোনার প্রয়োজনটুকুও বোধ করেনি। এখানে তোমরা একটা লেখা পাবে, মানে একটা লাইন, লেখক বলছেন যে বিচার যেখানে নির্দিষ্ট করে, মানে বিচারের বিধিনিয়ম যেখানে নির্দিষ্ট থাকে না, সেখানে বিচারটা এরকমই হয়। একটা লাইন আছে, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, কাজে এটা হবে। অমরের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা যে আদালতে বিচারের জন্য যাই সেখানে নির্দিষ্ট কিছু বিধি নিয়ম আছে যে এই পরিমাণ কাজ করলে, মানে ভুল কাজ করলে, অন্যায় কাজ করলে এই পরিমাণ শাস্তি, কিন্তু এখানে তো তেমন কিছু নেই। এখানে মান অভিমানটাই হচ্ছে বেশি ব্যাপার, এখানে মনের বিষয়টাই বেশি। শৈলর বিষয়ও মন, আবার ওদের মানে লাগাটাও মন, কাজে মনের বিচার করা কিন্তু খুব কঠিন এবং তার পরিমাণটা, শাস্তির বিচার করাটাও কঠিন হয়ে যায়। সেই কারণে এখানে বিষয়টা কঠিন হয়ে গেছে, লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার বলবো ছোট ছোট কিছু বিষয় কিন্তু তোমরা গল্প থেকে মনে রাখবে, যে ওই যে চায়ের কাপ, সেখানে কটা কাপ ছিল, কটা কাপ ডিশ ছিল, সম্ভবত 6টা ছিল, 6টার সেট ছিল। একটা হারিয়ে গেছিলো কাপ, 5টা কাপ পাওয়া গেছিলো। ওই কাপের সেটটা কত দিয়ে কিনে এনেছিল? সম্ভবত 4 আনা দিয়ে কিনে এনেছিল। তারপরে অমরের সাথে রিক্সাওয়ালার কত কি নিয়ে একটা বিবাদ হয়েছিল, 3 আনা নিয়ে বিবাদ হয়েছিল, 1 আনা সে বেশি দিতে চায়নি। এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো, কত সেরের মাছ অমরকে সে আনতে বলেছিল, বা কত সেরের মাছ পাওয়া যায়, মানে বাড়িতে, বাড়ির পুকুরে, সেইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তারপরে তাদের বাড়ি কোথায় ছিল? এলাহাবাদে। আগেকার দিনে, মানে আমরা দেখেছি বিভিন্ন গল্পে, আমরা শরৎচন্দ্রের লালুতে দেখেছি এলাহাবাদের প্রসঙ্গ, সেখানে বাঙালিরা আছে। আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দাদার কীর্তি গল্প, মানে যে উপন্যাস, সেখানে দেখেছি যে একটা বাঙালি পাড়া আছে। অর্থাৎ সেই সময় এলাহাবাদে প্রচুর বাঙালি বাস করতো, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবং এই গল্পেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকমই একটা বাঙালির ঘটনা এলাহাবাদে। কাজেই এলাহাবাদে ওদের বাপের বাড়ি ছিল শৈল, সেটা মনে রাখবে। এবং এদের শ্বশুর বাড়ি ছিল গ্রাম বাংলার কোনো একটা অঞ্চলে, সেটা নির্দিষ্ট নাম দেওয়া নেই। আর অমর কোথায় কাজ করতো? কলকাতায়। হরেন্দ্রবাবুর বাড়ির লোকেরা কোথায় বাস করতো? কলকাতায়। তাদের গ্রামের বাড়িতে এসে ওখানে বেড়াতে এসেছে যে হরেন্দ্রবাবু নামটা। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখবে।
এরপরে নামকরণ তো প্রথমেই বলবো ছোট গল্প। যে কোনো গল্প কেন ছোট গল্প হিসেবে সার্থক সে কথা বলতে গেলে তোমাকে আগে ছোট গল্পটা কি সেটা বলতে হবে। সেটা বলতে গেলে তোমাদের রবীন্দ্রনাথের একটা পোয়েম আছে, আমি এটা ছোট গল্প নিয়ে অন্য জায়গায় আলোচনা করেছি, কিংবা আর একবার আমি আলোচনা করে দেবো, শুধু ওইটুকু শুনে রাখো। সেই ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, এই যে বিষয়টা, এখান থেকে প্রত্যেকটা লাইনের ওপর কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য আছে। অর্থাৎ ছোট গল্পে চরিত্রের সংখ্যা হবে কম, ছোট গল্পে সংলাপ দীর্ঘতম হবে না, ছোট গল্পে কাহিনীর বিশেষ বর্ণনা থাকবে না, মানে একটা বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক বর্ণনা কিংবা কোনো মানুষের চারিত্রিক বর্ণনা, এই ধরনের বর্ণনা বিশেষ থাকবে না, মানে বর্ণনা বহুল হবে না। গল্পটা খুব সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত অংশের মধ্যে থেকে একটা বৃহৎ অংশের স্বাদ পাওয়া যাবে, এবং গল্প শেষে একটা অতৃপ্তি থাকবে যে শেষ হয়ে হইল না শেষ। এই গল্পেও কিন্তু আমরা সেরকম একটা অতৃপ্তি থাকছে আমাদের, এরপর কি হলো সেই অতৃপ্তি বোধের মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়েছে। বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু পুরোপুরি অক্ষুণ্ণ রয়েছে। আমরা মূলত 3টে চরিত্রের সংলাপ কিন্তু এখানে পেয়েছি, বাকিগুলো সেই অর্থে সংলাপ আমরা পাইনি। কাজেই চরিত্র সংখ্যাও কম, এবং সমস্ত দিক থেকে বিচার করার পর তোমরা কিন্তু কাহিনীটা সংক্ষেপে অবশ্যই লিখবে, কারণ তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু 10 মার্কস আছে, এবং 10 মার্কসের যে ডেভিয়েশন সেটা লক্ষ্য করবে ছোট গল্পের জন্য কতটা দেওয়া হয়েছে, ঠিক সেই পরিমাণে লিখবে যতটা তোমাদের মার্কস দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত কাহিনী বলার পর অবশ্যই প্রত্যেকটা ছোট গল্পই তোমাদের সার্থক ছোট গল্পই তোমাদের জন্য বিবেচনা করা হয়েছে। কাজেই সেখানে কোনো সমস্যা নেই, সার্থক ছোট গল্প হিসাবে সেটাকে প্রমাণ করে দিয়ে আসবে। তাহলে আজকের আমরা ভিডিও অবশ্যই শেষ করব, তার আগে একটা কথা বলবো, আজকে থেকে যতগুলো ভিডিও আমি বের করছি তোমাদের গল্প, কবিতা বা উপন্যাস, নাটক, সেগুলোর ওপর তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত নজর রাখবে। তোমরা কিন্তু এই সব বিষয় থেকে, এই সব চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন পেতে পারো, এটা আমি জোর দিয়ে বলছি। এবং সাজেশনস কিন্তু আমি এত তাড়াতাড়ি দেবো না, একেবারে তোমাদের এক্সামের মোটামুটি 2 মাস আগে কি 3 মাস আগে তোমরা আমার কাছ থেকে সাজেশনস যেটা বলে সেটা পেয়ে যাবে। কিন্তু এখন যেভাবে আমি এগোচ্ছি সেভাবে তোমরা নিজেদের তৈরি করো, দেখবে তোমরা অবশ্যই তোমাদের এক্সামে 90 কেন 95% মার্কসের বেশি অনায়াসে তুলে ফেলেছ। আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের যে টিম আছে, টিম ম্যানেজার আছে, তাকে কন্ট্যাক্ট করবে 87741621 নাম্বারে, করে আমাদের সমস্ত নোটস কালেক্ট করতে পারো। আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।